কেনাকাটা শেষ করতে করতে বিকেল শেষ হয়ে এসেছে। আরো কিছু টুকিটাকি কেনা বাকি, সেসব অন্য একদিন এসে কেনা যাবে। শপিং মল থেকে বের হতেই ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো গায়ে। আকাশ কালচে মেঘে ঢেকে গেছে। দোকানপাটে ঝলমলে আলোয় অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। আসমা বেগম আকাশের দিকে তাকিয়ে বললেন, বৃষ্টি নামতে পারে, চলো তাড়াতাড়ি গাড়িতে উঠি। রাহানুমা বেগম হাতের ব্যাগগুলো সামলাতে সামলাতে বললেন, হঠাৎ এত দমকা বাতাস কেন? এই সময় তো এমন হওয়ার কথা না। বেনিতার ওড়না বাতাসে উঠতে লাগলো। ও দ্রুত সেটা সামলে নিল। অর্ণব একটু সামনে এগিয়ে ওদের গাড়ির দরজা খুলে দিল। ভিতরে বসতেই বিনিতা খেয়াল করলো লাল জামদানির প্যাকেটটা দোকানেই ফেলে এসেছে। আকাশের যে অবস্থা, তাতে এতগুলো শপিং ব্যাগ নিয়ে অপেক্ষা করাও মুশকিল। তাই অর্ণব বলল, আম্মু আর আন্টি, তোমরা দুজন ব্যাগগুলো নিয়ে চলে যাও। আমি আর বিনুতে দোকান থেকে শাড়িটা নিয়ে পরে আসছে। আসমা বেগম আর রাহানুমা বেগম কেউই রাজি হলেন না। ওনারা কিছুতেই এই ঝড়ঝাপটার মুখে বিনীত আর অর্ণবকে ফেলে যেতে রাজি নন। অর্ণব এবার মৃদু ধমক দিল মাকে। বুঝতে চাইছো না কেন আম্মু? এখনো যদি বৃষ্টি শুরু হয় সব ব্যাগগুলো ভিজে যাবে। তোমাদের বরং সিএনজি ঠিক করে দিই, তোমরা চলে যাও। আমরা 5-10 মিনিট পরেই রওনা দিচ্ছে। অগত্যা দুজন রাজি হলেন আগে চলে যেতে। অর্ণব ওদেরকে শপিং মলের নিচে দাঁড় করিয়ে একটা সিএনজি নিয়ে এলো। ব্যাগ সমেত দুজনকে তুলে দিল সিএনজিতে। সিএনজিতে এতগুলো ব্যাগ সহ তিনজনের জায়গা হবে না, নয়তো বিনীতাকে এই মুহূর্তে এখানে ওর সাথে রাখার কোনো মানেই ছিল না। অর্ণব সিএনজিতে দুজনকে বসিয়ে দরজা বন্ধ করে ফিরে এলো বিনীতার কাছে। ততক্ষণে বাতাস বেশ বাড়তে শুরু করেছে। বাতাসের সাথে ধুলো উঠছে। অর্ণব দ্রুত পা বাড়ালো শপিং মলের ভিতরে। তাড়াতাড়ি আসুন, বাতাস বাড়ছে। বিনীতা কিছুটা অস্বস্তি নিয়ে হাঁটতে শুরু করলো অর্ণবের পাশে পাশে। শপিং মলের মধ্যে এখনো অনেক লোক। সবাই অস্থির ভাবে চেষ্টা করছে তাড়াতাড়ি বাড়ি ফেরার। দোকান থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে ওরা আবারও শপিং মলের গেটে এসে দাঁড়ালো। বাতাসের তীব্রতা আরো বেড়েছে। ধুলো চোটে চারপাশ প্রায় সাদা। অর্ণব বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোচ্ছিল, পিছে পিছে বিনীতা। গাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ করে বিনীতার ডাকে থেমে গেল অর্ণবের পা জোড়া। অর্ণব দাঁড়ান একটু। অর্ণব সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। কি হয়েছে? বিনীতা এক হাতে চোখ চেপে ধরে দাঁড়িয়ে আছে, মুখটা কুঁচকে রেখেছে। অর্ণব তড়িৎ গতিতে এগিয়ে এলো। চোখে কি হয়েছে দেখি। তারপর চারপাশের ধুলো খেয়াল করে বলল, দেখি, আগে গাড়িতে উঠুন। গাড়ির দরজা খুলে বিনীতার হাত ধরে বসিয়ে দিল প্যাসেঞ্জার সিটে। বিনীতাকে বসিয়ে দিয়ে এপাশে দরজা লাগিয়ে দ্রুত গিয়ে বসলো ড্রাইভিং সিটে। দেখি কি হয়েছে চোখে। অর্ণবের গলাটা কেমন অস্থির শোনালো। বিনীতা তখনও হাত দিয়ে চোখ চেপে ধরে রেখেছে। মাথা নেড়ে বলল, না ঠিক আছে, একটু ধুলো ঢুকেছে বোধহয়। অর্ণব ওর কথায় কান দিল না। কাছে এসে কিছুটা জোর করেই চোখের উপর থেকে বিনীতার হাতটা সরিয়ে দিল। বিনীতার চোখ শক্ত করে বন্ধ, ভ্রু দুটো কুঁচকে গেছে। ধুলোটা বেশ ভেতরে ঢুকেছে। এইভাবে থাকলে তো ভালো হবে না, চোখটা একটু খোলার চেষ্টা করুন। নরম গলায় বলল অর্ণব। বিনীতা চোখের পাতা সামান্য ফাঁক করতেই তীব্র জ্বালায় আবার বন্ধ করে ফেলল। মাথা নাড়লো। পারছি না তো, জ্বলছি খুব। অর্ণব নিজের কপালে হাত ঘষল। আপনি দেখি একদম বাচ্চাদের মতো। তারপর আর অপেক্ষা করলো না, নিজেই বিনীতার চোখের পাতা দু আঙুলের সাহায্যে জোর করে একটু ফাঁক করলো। পুরো চোখ লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়া চোখের কোণ দেখে একটু যেন রাগ হলো ওর। এজন্যই বলেছিলাম চোখ বন্ধ করে রাখলে আর ধুলো উঠকে যাবে। বিনীতা ঠোঁট উল্টালো। আপনি বকছেন? অর্ণব এক মুহূর্ত তাকালো বিনীতার ঠোঁট উল্টে রাখা মুখটার দিকে। এইভাবে ঠোঁট উল্টে রাখায় বড্ড ইনোসেন্ট দেখাচ্ছে চেহারাটা। অর্ণবের ইচ্ছে করলো ওর ফুলো ফুলো গাল দুটো টেনে দিতে। তবে এই মুহূর্তে সেই ইচ্ছা চেপে গম্ভীর গলায় বলল, না, বকছি না। তারপর মুখটা সামনে এনে ওর চোখের একদম কাছে ঝুঁকে এলো। তারপর একবার খুব আলতো করে ফু দিল দু আঙুল দিয়ে খুলে রাখা চোখের ভেতরে। গরম বাতাসের ধাক্কায় কেঁপে উঠলো বিনীতা। অর্ণবের দু আঙুলের মাঝেই চোখ বন্ধ করে ফেললো আবার। অর্ণব চোখটা খুলে আর একবার ফু দিল, এবার একটু সময় নিয়ে। বিনীতা এবার আস্তে আস্তে চোখের পাতা কাঁপিয়ে পলক ফেললো। একটু ঝাপসা দেখলেও চোখের জ্বলুনির ভাবটা অনেকটাই কমে এসেছে। অর্ণব বিনীতার থেকে খানিকটা দূরে সরে এলো। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এবার ঠিক আছে?
বিনিতা চোখ বড় করে তাকালো, চোখের কোণে পানি জমেছে। আস্তে মাথা নেড়ে বলল। একটু ঠিক আছে। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেললো এবার। তারপর ড্রয়ার খুলে একটা ছোট্ট পানির বোতল বের করলো। বোতলের মুখটা খুলতে খুলতে এবার কৌতুক মেশানো গলায় বলল। বেশ, তাহলে এবার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। বিনিতা একটা মিষ্টি হাসি দিল। অনেক ধন্যবাদ। অর্ণব মাথা ঝাঁকালো। না না, এত ঠান্ডা ধন্যবাদ না, আন্তরিকভাবে বলেন। বিনিতা ঠোঁট কামড়ে হাসি চাপলো। থ্যাংক ইউ ডক্টর সাহেব। অর্ণব হাসলো। এবার ঠিক আছে, এই পানিটা নিন, চোখে একটু পানির ঝাপটা দিলে আরো ভালো লাগবে। বিনিতা বাধ্য মেয়ের মতো পানির বোতলটা হাতে নিল। জানালার গ্লাসটা একটু নামিয়ে চোখে পানি ঝাপটা দিল কয়েকবার। অর্ণব গাড়ি স্টার্ট দিল। সঙ্গে সঙ্গেই বাইরে বৃষ্টি আচমকা বেড়ে গেল। ঝমঝম শব্দে ভিজিয়ে দিচ্ছে পুরো রাস্তা। বিনিতা জানালাটা আরো একটু নামিয়ে দিল। ঠান্ডা বাতাসে ঝাপটার সাথে ছিটকে আসা বৃষ্টির ফোঁটা এসে লাগলো বিনিতার চোখে মুখে। বিনিতা বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিল খোলা জানালার বাইরে। অর্ণব এক পলক তাকিয়ে দেখলো ওকে। মেয়েটার চোখে একটা তীব্র আনন্দ খেলা করছে। ছোট্ট বাচ্চারা যেমন প্রথম বৃষ্টিতে ভিজতে গিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে, ঠিক তেমন। ঠান্ডা বাতাসে ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কয়েকটা ভেজা চুল লেপ্টে আছে গালের সাথে। মেয়েটা কতভাবে মুগ্ধ করবে ওকে। আশ্চর্য। জানলাটা বন্ধ করে দিন, ভেজে যাচ্ছেন। অর্ণব ওর হাতের দিকে তাকিয়ে বলল। অসময়ে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগার সম্ভাবনা প্রবল। বিনিতা এবার অর্ণবের দিকে তাকিয়ে হাসলো। খোলা থাকুক, ভালো লাগছে। অর্ণব এক মুহূর্ত কিছু বলল না। বিনিতার মুখে বৃষ্টির ছাঁ, ঠান্ডা বাতাসে কাঁপছে চোখের পলক। তবুও হাসছে, একটা ছেলে মানুষই উচ্ছ্বাস মাখা হাসি। এই হাসিটাই বুঝি অর্ণবকে বারবার অদ্ভুত রকমের দুর্বল করে দেয়। ভালো লাগলেও ঠান্ডা লেগে যাবে, অসময় বৃষ্টি এখন, বুঝছেন? বিনিতা আবারও জানালার দিকে ফিরে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁলো। একটু ভিজলে ঠান্ডা লাগবে না ডক্টর সাহেব? অর্ণব এবার আর ভুলল না ওর কথায়। গাড়ির গতি একটু কমিয়ে স্টিয়ারিং এ এক হাত রেখে একটু এগিয়ে এসে বিনিতার গালের এক পাশে আঙুল ছোঁয়ালো। এতক্ষণ ধরে বৃষ্টির ছাতাসের কারণে ঠান্ডা হয়ে গেছে গাল। তারপরে নিজে গরম হাতের মাঝে ধরলো বিনিতার শীতল হয়ে যাওয়া হাতটা। আঙুলের মাঝে ঠান্ডা অনুভব করে অর্ণব বলল। হাতটা কেমন ঠান্ডা হয়ে গেছে দেখেছেন? অর্ণবের উষ্ণ আঙুলের ছোঁয়ায় কেঁপে উঠল বিনিতা। চোখ ততক্ষণে নামিয়ে ফেলেছে নিচের দিকে। অর্ণব ওর ভেজা চুলের দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলল। তারপর আলতোভাবে ওর গালের উপর পড়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পেছনে। বিনিতা কেঁপে উঠলো আবারও। ওর ঠান্ডা গালটা এতক্ষণে গরম হতে শুরু করেছে বোধহয়। এই অসময় বৃষ্টিতে যদি জ্বর চলে আসে, তাহলে কিন্তু আপনাকে বিড়ম্বনা পড়তে হবে। 2 দিন পরে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, তখন যদি গলায় মাফলার পেঁচিয়ে বসে থাকতে হয়, তাহলে কেমন লাগবে ভাবুন তো। অর্ণব এমন ভাবে বলল যেন কোনো ছোট বাচ্চাকে বুঝ দিচ্ছে। বিনিতা এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ টিপে হেসে ফেলল। আপনার কি মনে হয় আমি এত সহজে অসুস্থ হয়ে পড়ব? হ্যাঁ, মনে হয়। অর্ণব মুখ গম্ভীর করলো। আপনার হাত দেখেছেন, এমন ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে বরফের টুকরো। অর্ণব আবার বিনিতার হাত নিজের উষ্ণ হাতের মুঠো করে ধরলো। ধীরে সুস্থে আঙুলের ভাঁজে আঙুল রাখলো। তারপর হাতটা টেনে একটা উষ্ণ চুমু খেলো বিনিতার ঠান্ডা হয়ে আসা হাতের পিঠে। বিনিতা এবার একেবারে থেমে গেল। চোখ নামিয়ে ওদের হাতের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে ফিসফিস করলো। এত কেয়ারফুল হচ্ছেন কেন? অর্ণব হাসলো। এই কেয়ারফুল হওয়াটাও কি আমার দায়িত্ব নয়? বিনিতা কোনো উত্তর দিতে পারলো না, শুধু গালের উষ্ণতাটা বৃদ্ধি পেল বোধহয়। অর্ণব বাকিটা পথ এক হাতে গাড়ি চালালো, অন্য হাতে ধরে রাখলো বিনিতার ঠান্ডা হাতটা। বিনিতাদের বাড়ির গেটে পৌঁছাতেই গাড়ি থেকে নামলো দুজনেই। অর্ণব বিদায় জানালো বিনিতাকে। আমি আসছি তাহলে, রাতে কথা হবে। উপরে আসবেন না? নিচ থেকেই চলে গেছেন, এটা শুনলে আম্মু রাগ করবে তো। আজকের উপরে যাব না, খুব তাড়াতাড়ি তো এবারে জামাই হয়ে আসছে। একটা দুষ্টুমির হাসি খেলা করলো অর্ণবের পুরো মুখ জুড়ে। বিনিতা লজ্জা পেল, মুখ নিচু করে মৃদু হাসলো। অর্ণব হেসে মাথা নেড়ে বলল। ঠিক আছে, আসছে। উপরে গিয়ে প্রথমেই ভালো করে মাথাটা মুছবেন, চুলগুলো এখনো ভেজা।
বিনিতা আস্তে করে বলল। হুম, আপনি সাবধানে যাবেন। অর্ণব ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। যথাজ্ঞা ম্যাডাম। অর্ণব গাড়ি নিয়ে বেরিয়ে গেল ধীর গতিতে। বিনিতা এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তারপর ভেতরে ঢুকে গেল। দরজা লাগানোর সময় কাচের উপর নিজের আবছা প্রতিচ্ছবি দেখতে পেল। গালের লালচে আভা এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। বিনিতা বিছানায় গা এলিয়ে দিয়েছে। সারাদিনই শপিং, হাঁটাহাঁটি, ঠান্ডা বাতাসে ভেজা, সব মিলিয়ে শরীর বড্ড ক্লান্ত। দুদিন পরে এঙ্গেজমেন্ট, সেটার জন্য কিছুটা নার্ভাসনেস কাজ করছে। পুরো ব্যাপারটা কেমন হুট করেই এতটা এগিয়ে গেছে। বিনিতা গোসল সেরে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে এসব হাবিজাবি চিন্তা করছিল। এমন সময় পাশে রাখা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে অর্ণবের নাম দেখে এক মুহূর্তে ইতস্তত করলো। একটু আগেই তো ওর সাথে দেখা হয়েছে, এখন আবার? ফোন ধরতেই অর্ণবের কণ্ঠ ভেসে এলো। কি করছেন? বিনিতা চোখ বন্ধ রেখে আলগোছে উত্তর দিল। এখনই ঘুমিয়ে পড়বো ভাবছিলাম। অর্ণব একটু চুপ করে থাকলো, যেন ওর কণ্ঠস্বর পর্যবেক্ষণ করছে। তারপর বলল। ঘুমাবেন? কিছু খেয়েছেন? আম্মু ডেকে গেছে খাওয়ার জন্য, খেতে ইচ্ছে করছে না। অর্ণবের গলা মুহূর্তেই সতর্ক হয়ে উঠল। গলা তো ক্লান্ত শোনাচ্ছে কেন? শরীর ঠিক আছে? হুম, একদম ঠিক আছি। আপনি এত চিন্তা কেন করছেন? চিন্তা করব না। সারাদিন বাইরে, তার উপর বৃষ্টিতে ভিজছেন। রাতে যদি জ্বর চলে আসে তখন কিন্তু সমস্যা হবে। শরীর গরম লাগছে? বিনিতা আলগোছে কপালে হাত রাখলো। না তো, ঠিক আছি। অর্ণবের কণ্ঠ এবার কিছুটা অন্যমনস্ক শোনালো, যেন পুরোপুরি ওর কথায় আশ্বস্ত হতে পারছে না। ঠিক করে দেখুন তো, আপনার গলা শুনে মনে হচ্ছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। বিনিতা হাসলো। আপনার কি মনে হয় আমি নিজেই টের পাবো না? আপনি এত জেদ করেন কেন? হ্যাঁ, একটু সাবধানে চললে কি হয়? অর্ণবের কণ্ঠে চিন্তার সুর। আমি আসলেই ঠিক আছি। অর্ণবকে আশ্বস্ত করতে চাইলো বিনিতা। সত্যি? হুম। গলা শুকনো লাগছে? নাক বন্ধ? উফ, আপনি ডক্টর না গোয়েন্দা। বিনিতার হাসি পেল এবার। অর্ণব একটু হাসলো, তবে গলায় এখনো চিন্তার ছাপ। দুইটাই। আর এখন আপনার কন্ডিশন শুনে মনে হচ্ছে আপনাকে গরম কিছু খেতে হবে। আমি কি ছোট বাচ্চা যে আমাকে এমন শাসন করছেন? আপনি ছোট বাচ্চা হলে ব্যাপারটা বরং সহজ হতো। একটা চকলেট দেখিয়ে যা বলতাম তাই করিয়ে নিতে পারতাম। বিনিতা এবার মুখ ফুলালো। মুচকি হাসলো অর্ণব। বিনিতার মুখের হাসিটাও এবার গভীর হলো। ও নিজেও বুঝতে পারলো হাসিটা একটু বেশি সময় ধরেই মুখে লেগে আছে। অর্ণবের যত্ন নেওয়ার এই স্বভাবটা কেমন এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। আচ্ছা বাবা, কাল থেকে আপনার কথা মতোই চলবো, হলো? তাহলে এখন উঠে কিছু খাবেন, তারপর কম্বলের নিচে গিয়ে শুয়ে পড়বেন। আর শুনুন, রাতে যদি শরীর খারাপ লাগে সঙ্গে সঙ্গে ফোন করবেন, ঠিক আছে? ঠিক আছে। খেয়ে তারপর আমাকে মেসেজ দেবেন, নাহলে আমি আবার ফোন করবো কিন্তু। একটু হুমকি দেওয়ার স্বরে বলল অর্ণব। উফ ডক্টর সাহেব, আপনি দেখি একদম পাগল হয়ে গেছেন। হাসতে হাসতে বলল বিনিতা। আপনার জন্য ম্যাডাম। বিনিতা চুপ করে গেল এবার। অর্ণবের শেষ কথাটা মজার ছলে বলা হলেও ওর কণ্ঠের যে গভীরতা, সেটা এড়ানো মুশকিল। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে অর্ণব আবার ডাকলো। বেনিতা। বিনিতা দ্রুত নিজেকে সামলে নিল। শুনছি। আচ্ছা ঠিক আছে, এখনই উঠে খেয়ে নিব। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল। গুড, এখন যান। বিনিতা বুঝতে পারলো অর্ণব ওর নার্ভাসনেসটা বুঝে ফেলেছে। তারপর মৃদু কণ্ঠে বলল। গুড নাইট অর্ণব। গুড নাইট ম্যাডাম। ফোনটা কেটে গেল, কিন্তু বিনিতা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অর্ণবের কথাগুলো এখনো কানে বাজছে। আপনার জন্য ম্যাডাম। ও ধীরে ধীরে উঠে বসলো। মনে হলো সত্যিই যেন শরীরটা একটু মেজমেজ করছে। ক্লান্তির চেয়েও বেশি একটা অদ্ভুত গরম ঠান্ডা মিশ্রিত অনুভূতি। তবে সেটা কি আসলে ঠান্ডা লেগে যাওয়ার কারণে, নাকি অন্য কিছু? বিছানা থেকে উঠে ধীর পায়ে রান্নাঘরের দিকে গেল ও। সত্যিই গরম কিছু খাওয়া দরকার। ভারী কিছু খেতে ইচ্ছে করছে না। দুধ চিনি দিয়ে 1 কাপ গরম কফি বানিয়ে নিল বিনিতা। কফির কাপে হাত রেখে ভাবলো
অর্ণব কি সবসময়ই এমন, নাকি শুধু ওর জন্য? ভাবতে গিয়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল ওর পুরো শরীর জুড়ে। মোবাইলটা টেবিলে রাখা, বিনিতা ফোনটা হাতে নিল, কিছুক্ষণ ভাবলো, তারপর দ্রুত একটা মেসেজ টাইপ করলো। খেয়ে নিচ্ছি ডক্টর সাহেব, এবার নিশ্চিন্ত হওয়া যাবে? সেন্ড করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পরেই রিপ্লাই এলো। গুড গার্ল। এরপর থেকে একটু সাবধানে চলবেন, বুঝলেন? বিনিতা ফোনটা বুকের কাছে চেপে ধরে হেসে ফেলল। এই অর্ণবকে হয়তো বুঝতে শুরু করেছে একটু একটু করে। চারপাশে ছোট ছোট ফেরি লাইটস, মাথার উপর তারা ভরা আকাশ, আর এক ফালি চাঁদ। এক পাশে ছোট্ট স্টেজ, তাতে লাইটিং এর সঙ্গে সাদা ফুলের সাজ। একটা স্লো মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে। সব মিলিয়ে এক স্বপ্নময় সন্ধ্যা। বিনীতা অর্ণবের এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে ঢাকার নামকরা এক রেস্তোরাঁর গার্ডেনে। বিনীতা দাঁড়িয়ে আছে আয়নার সামনে, শুভ্রতায় মোড়ানো সাদা রঙের শাড়ি পরনে, চিকন সোনালী বর্ডার, কানে টানা দুল, কানের পাশে গোজা দুটো সাদা গোলাপ। বুকের কাছে হাত রেখে নিজেকে আয়নায় দেখছে বিনীতা। আসন্ন মুহূর্তের কথা চিন্তা করতে একটা অদ্ভুত শিহরণ কাজ করছে ওর শরীর জুড়ে। তোর হাত ঠান্ডা কেন? রূপন্তী এক পাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। কই না তো, আমি তো একদম রিল্যাক্স। বিনীতা হাসার চেষ্টা করলো। নার্ভাসনেসের কারণে ওর আঙুলগুলো অল্প অল্প কাঁপছে। রূপন্তী চোখ টিপে বলল, হুম, বেশ বুঝতে পারছি কেমন রিল্যাক্স। তারপর হেসে ওর কাঁধে আলতো চাপ দিল। একটু দম নে তো, এমন ভাব করছিস যেন তোর এনগেজমেন্ট না, ভাইবা দিতে যাচ্ছিস। বিনীতা একটা লম্বা শ্বাস নিয়ে হালকা হওয়ার চেষ্টা করলো। আঙুলের কাঁপুনি একটু কমলেও বুকের ধুকপুকানি কমছে না। ঠিক তখনই দরজার বাইরে থেকে উকি দিল মিথিলা। কিরে, আর কতক্ষণ লাগবে? সবাই অপেক্ষা করছে। রূপন্তী হাসি মুখে বলল, হয়ে গেছে, চল। বিনিতাকে আজকে যা লাগছে, অর্ণব ভাই না আবার অজ্ঞান হয়ে যায়। ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলল মিথিলা, মুখে দুষ্টু হাসি। বিনীতা চোখ ছোট ছোট করলো। অজ্ঞান হবে কেন? মিথিলা এক হাত কোমরে রেখে উদাস ভঙ্গিতে বলল, অজ্ঞান হওয়ার মতো ব্যাপার তো আছেই। এমনিতেই উনি চুপচাপ মানুষ, তার উপর তোকে দেখে মুখ ফুটে প্রশংসা করতে না পেরে যদি মাথা ঘুরে পড়ে যায়, তখন কি হবে? রূপন্তী হাসতে হাসতে বলল, তাহলে তুই কি চাস আমরা অর্ণব ভাইয়ের জন্য একটা স্ট্রেচার রেডি রাখি? ওদের দুজনের বলার ভঙ্গি দেখে বিনীত এবার হেসে ফেলল। তারপর আয়নার দিকে তাকিয়ে শেষবারের মতো শাড়ি আর মাথার ফুলটা ঠিক করে নিল। এক ফালি চাঁদের আলো জানালা দিয়ে এসে ওর গালে মৃদু ছায়া ফেলেছে। বুকের মধ্যে সে অদ্ভুত শিহরণ আবারও ফিরে এলো ওর। মিথিলা ওর হাত টেনে ধরলো। চল, অর্ণব ভাই অপেক্ষা করছে। রূপন্তী মিথিলা দুপাশ থেকে ওর হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে। গার্ডেনে ঢুকতেই রাতের ঠান্ডা বাতাস মিনিতার শরীর স্পর্শ করলো। ওর গায়ে হঠাৎই কাঁটা দিল যেন। ফুলের মোহনীয় গন্ধ, ফেরি লাইটের আলো, আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা স্লো মিউজিক, সব মিলিয়ে বিনীতার মনে হলো হঠাৎ যেন ও কোনো রূপকথার রাজ্যে চলে এসেছে। আসমা বেগম এগিয়ে এলেন বিনীতার কাছে। মাশাল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার বৌমাকে। বিনীতা লজ্জায় মুখ তুলে তাকাতে পারলো না আসমা বেগমের এমন সম্বোধনে। রাহানুমা বেগম এগিয়ে এসে মেয়ের হাত ধরলেন। আমার মেয়েটা সত্যিই রাজকন্যা হয়ে গেছে। আসমা বেগম সায় দিলেন। ঠিক বলেছিস রাহানুমা। তারপর বিনীতারা এগিয়ে গেল সাদা ফুলে সজ্জিত স্টেজের দিকে। স্টেজের কাছাকাছি যেতেই অর্ণবকে দেখা গেল। অর্ণব ও বিনীতার সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবের উপরে রূপালি কাজ করা পুঁটি, ফুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। চোখে মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে এদিকে। বিনীতার বুকে ধুকপুকানি বেড়ে দ্বিগুণ হলো এবার। এক মুহূর্তের জন্য মনে হলো সত্যি কেউ পুরোপুরি প্রস্তুত। অর্ণব ততক্ষণে স্টেজের উপর থেকে হাত বাড়িয়ে আছে ওর দিকে। অর্ণবের বাড়িয়ে রাখা হাত দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল বিনীতা। বুকের ভেতরটা কেমন যেন এলোমেলো লাগছে। হাতের আঙুলগুলো আবারও কাঁপতে শুরু করেছে ওর। বিনীতার এক মুহূর্তের দ্বিধা লক্ষ্য করেই হয়তো অর্ণব একটু এগিয়ে এলো। হাতটা ধরুন। বিনীতা চোখ তুলে তাকালো।
তারপর আস্তে করে হাতটা অর্ণবের হাতে রাখলো। পেছন থেকে এবার শোনা গেল রাহাত তুহিনদের সম্মিলিত চিৎকার। ও হাউ রোমান্টিক। রূপন্তী মুগ্ধ চোখে ওদের দিকে তাকিয়ে বলল। একটু আস্তে বললেও ওর পাশে দাঁড়িয়ে থাকা সাফিন সেটা শুনে ফেললো সহজেই। তাই নাকি? আমি এর থেকেও বেশি রোমান্টিক দেখবই। সাফিন চোখ টিপলো। রূপন্তীর গাল দুটো লাল হয়ে উঠলো সহসায়। উফ, তুমি। বল বল, আমি কি? সাফিনের কণ্ঠে দুষ্টুমি। ধ্যাত, কিছু না। অন্যদিকে মুখ ঘোরালো রূপন্তী। আমাদেরও এই মুহূর্ত খুব তাড়াতাড়ি আসছে। বি রেডি বেনি? নার্ভাস? বিনিতার কাছাকাছি দাঁড়িয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো অর্ণব। একটু। হাসার চেষ্টা করলো বিনিতা। রাহাতের ডাকে ঘোর কাটলো সাফিনদের। কি রে রূপতি, এখানে দাঁড়িয়ে কি করছিস? স্টেশনে আংটি নিয়ে যেতে হবে না? রূপন্তী যেন এমন কিছুরই অপেক্ষা করছিল। সাফিনের হাত থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ, চল। এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করলেন বিনিতার বাবা ফারুক সাহেব। রাহাত আর রূপন্তী এঙ্গেজমেন্ট রিং নিয়ে উঠলো স্টেজে। স্টেজের মাঝখানে দাঁড়িয়ে অর্ণব বিনিতার দিকে এক নজর তাকালো। তারপর হঠাৎ করে কিছুটা পেছনে সরে গিয়ে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো বিনিতার সামনে। এক মুহূর্তের জন্য পুরো গার্ডেন জুড়ে নেমে এলো পিনপতন নীরবতা। তারপর মুহূর্তেই রূপন্তী, সাফিন, মিথিলাদের মিলিত চিৎকারে খান প্রায় তালা লাগার জোগাড়। বিনিতা চমকে উঠে অর্ণবের দিকে তাকালো, চোখে বিভ্রান্তি আর লজ্জার মিশেল। সবার সামনে এইভাবে? ইস, এই অর্ণবটা পুরো পাগল। আব্বু আম্মু আঙ্কেল আন্টি কি ভাবছে কে জানে। বিনিতার গাল দুটো ধীরে ধীরে রাঙা হয়ে উঠল। বুকের ভেতর কোথাও যেন অচেনা এক শিরশির অনুভূতি ছড়িয়ে পড়ছে, যে অনুভূতির নাম জানা নেই ওর। Will you be mine forever, my sunflower? স্টেজের মাঝে যেন আর একটা বোম ফাটালো অর্ণব। বিনিতা নিঃশ্বাস নিতে ভুলে গেল এবার। চারপাশের হাসি, চিৎকার, ফিসফাস সব এক মুহূর্তে যেন ফিকে হয়ে গেল ওর কানে। স্টেজের ঝলমলে আলোয় অর্ণবের চেহারাটা স্পষ্ট, গভীর দৃষ্টিতে আটকে রেখেছে ওকে। রূপন্তীদের এক দফা চিৎকারের পরে গার্ডেন জুড়ে আবারও নিস্তব্ধতা। একপাশে দাঁড়িয়ে রূপন্তী, মিথিলারা দম আটকে তাকিয়ে আছে। সাফিন তো ইতোমধ্যেই ফোন বের করে রেকর্ড করা শুরু করে দিয়েছে। বিনিতা হতবাক, এই ছেলেটা একদম পাগল। এভাবে সবার সামনে? বিনিতার গলা শুকিয়ে এলো। সানফ্লাওয়ার, ও অর্ণবের সানফ্লাওয়ার। অর্ণব তখনও হাঁটু গেড়ে একইভাবে হাত বাড়িয়ে রেখেছে ওর দিকে। অপর হাতে ধরে রেখেছে ডায়মন্ড রিংটা। অর্ণবের ঠোঁটের কোণে সেই চিরচেনা মৃদু হাসি। কিন্তু এই মুহূর্তে বিনিতার মাথায় কিছুই কাজ করছে না। কি করবে এখন? কি বলা উচিত? বিনিতার ঠোঁট কাঁপলো এক মুহূর্তের জন্য, কিন্তু শব্দ বের হলো না। তারপর বিনিতার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠলো। খুব আস্তে ফিসফিস করলো ও। ইয়েস। তারপর অর্ণবের বাড়িয়ে রাখা হাতের দিকে বাড়িয়ে দিল নিজের হাত। অর্ণব যেন কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গেল। বিনিতার ঠোঁটের কোণে ওই হাসিটা সত্যি? সত্যি কি ও বলল? ইয়েস। চারপাশে শব্দ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল অর্ণবের কাছে। তারপর ও মাই গড, বিনিতা হ্যাঁ বলেছে। রূপন্তীর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর সর্বপ্রথম ভাঙল সে নীরবতা। পরের সেকেন্ডেই যেন বিস্ফোরণ ঘটলো গার্ডেনে। মিথিলা, তুহিন আর বাকিরা একসঙ্গে চিৎকার করে উঠল। হাততালি শব্দে মুখরিত হলো চারপাশ। কিন্তু অর্ণব কিছুই শুনতে পাচ্ছে না। ও শুধু দেখলো বিনিতার চোখ ওর দিকে তাকিয়ে আছে, একটু লজ্জা, একটু ইতস্তত আর কিছুটা আবেগে ভরা। অর্ণব নিঃশব্দে হাসলো, একটু ঝুঁকে যত্ন নিয়ে রিংটা পরিয়ে দিল বিনিতার আঙুলে। একটু কেঁপে উঠলো বিনিতার আঙুল। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল সারা শরীরে। এখন আপনার পালা। অর্ণব উঠে দাঁড়িয়েছে বিনিতার সামনে। বিনিতা রিং হাতে নিল, একটু ইতস্তত করে, তারপর ধীরে ধীরে পরিয়ে দিল অর্ণবের হাতে। চারপাশে আবারও চিৎকার, করতালির শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু ওদের দুজনের কাছে যেন এই মুহূর্তটাই পৃথিবী থমকে গেছে। অর্ণব হঠাৎই ওর দিকে ঝুঁকে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এবার আর পালাতে পারবে না, মাই সানফ্লাওয়ার।
বিনিতার গাল দুটো আবারও রাঙা হয়ে উঠল কৃষ্ণচূড়ার রঙে। হৃদস্পন্দন তাল হারিয়ে ফেলল মুহূর্তের জন্য। ওই গাঢ় বাদামি চোখ জোড়ায় ও আটকে যেতে চায় সারা জীবনের জন্য। ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে 3 দিনের একটা ছোট্ট ট্যুরের আয়োজন করা হয়েছে। ঘোষণাটা এসেছে আজই। ঘোষণাটা আসার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েছে পুরো ক্লাসরুম। সবাই ব্যস্ত বন্ধু বান্ধবের সাথে ট্যুরের প্ল্যান করতে। তার বিপরীতে বিনিতাদের গ্রুপ বসেছে গোল টেবিল বৈঠকে। বিনিতার মিথিলার বাসা থেকে এত দূরে যাওয়ার পারমিশন দেবে কিনা সেটা নিয়ে চলছে ডিসকাশন। মিথিলা ব্যাগের চেন টানতে টানতে বলল, সিরিয়াসলি এভাবে হুট করে ঘোষণা দিলে কিভাবে কি ম্যানেজ করব? বাসায় কি বলবো ভাবতেই পারছি না। বিনিতা মাথা নেড়ে সায় দিল। ঠিক বলেছিস, আগে থেকে জানলে হয়তো একটু মানসিক প্রস্তুতি নিতে পারতাম। এখন যদি বলি আমাদের ডিপার্টমেন্ট থেকে 3 দিনের ট্যুরে যেতে হবে, আম্মু সরাসরি না করে দেবে। রূপন্তী পাশ থেকে বাঁকা হাসলো। তবে বাসায় না বললেই হয়। মিথিলা চোখ বড় বড় করে তাকালো। মানে কি পাগলের মতো কথা বলছিস? রূপন্তী কাঁধ ঝাঁকালো। আরে ধুর, আমার কথা আগে শোন, তারপর ডিসিশন নে। ধর, প্রথমে বললি ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই যাচ্ছে। একটু পরে বলবি 2-1 দিন থাকতে হতে পারে। তারপর ধীরে ধীরে পুরো ব্যাপারটা বলবি। একেবারে বললেই তো বিপদ। বিনিতা দীর্ঘশ্বাস ফেলল। তোর যুক্তিতে কাজ হবে না রূপু। আম্মু বিশদ জানতে চাইবে, কোথায় যাচ্ছি, কারা যাচ্ছি, কত দূর, নিরাপত্তা কেমন, সব। মিথিলা গম্ভীর গলায় বলল, আর আমার আম্মু বলবে বাকিরা যাচ্ছে মানে এই না যে তুমিও যেতে পারবে। তুহিন তখন পাশ থেকে বলল, আরে ইউনিভার্সিটির অফিসিয়াল ট্যুর, সব স্যার ম্যাম থাকবে, ব্যাপারটা এভাবে বুঝিয়ে বললেই তো হয়। বিনিতা কপালে হাত দিল। ভাই, আমাদের বাসায় এসব বুঝবে না, ওরা ভাববে আমরা 3 দিনের জন্য হারিয়ে যাব। রূপন্তী মুচকি হাসলো। আরে ভয় পাস না, দেখি আমি কি করতে পারি। তোর আম্মুর সঙ্গে কথা বললে হয় না? বিনিতা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, একদম না, উল্টো আম্মু ভাববে আমি নিজে না বলে তোকে দিয়ে বলাচ্ছি, তখন তো পুরোটাই মাঠে মারা যাবে। রাহাত কাঁধ ঝাঁকালো। আগে বাসায় মুড দেখে তারপর বলা। সবাই চুপ হয়ে গেল। ট্যুর নিয়ে উচ্ছ্বাসের বদলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাসায় কিভাবে বলবে সেটাই। রূপন্তীদের ডিপার্টমেন্ট থেকে নাকি ট্যুরে যাবে শুনেছিস? অর্ণব ফোন স্ক্রল করতে করতে মাথা তুলল। না, বেনিতের সাথে কথা হয়নি। কবে যাচ্ছে? সাফিন মগে থাকা কফিটা নাড়তে নাড়তে বলল, সামনের মঙ্গলবার মনে হয়। ও, কাল থেকে বেনিতের সাথে কথা হয়নি। সাফিন কাঁধ ঝাঁকালো। ও আচ্ছা, আমি ভাবছিলাম আমরা যদি ওদের না জানিয়ে গিয়ে সরাসরি ট্যুরে ওখানে হাজির হই, কেমন সারপ্রাইজ হবে। অর্ণব অবাক হয়ে তাকালো। মানে ওরা তো ইউনিভার্সিটি ট্যুরে যাচ্ছে, আমরা সেখানে গিয়ে হাজির হব কিভাবে? সাফিন হাসলো। আরে ধুর, জায়গাটা তো আর রেস্ট্রিক্টেড না, আমরা নিজেরা ঘুরতে যেতেই পারি। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, কিন্তু বেনিতা যদি কিছু মনে করে, যদি মনে করে আমরা ইচ্ছে করে ওদের ফলো করছি। সাফিন ভ্রু নাচিয়ে বলল, যদি উল্টে খুশি হয়? তুই সব সময় নেগেটিভটা ভেবে বসে থাকিস কেন বলতো? অর্ণব চিন্তিত মুখে বলল। ভাবতে হবে। সাফিন হাসলো। ভাব, কিন্তু দেরি করিস না, টিকিট আগে ভাগে বুক দিতে হবে। রাত প্রায় 10টা। ডিনার শেষ করে বিনিতা ঘরে এসে বসেছে। মনটা কেমন অস্থির হয়ে আছে। একবার ভাবলো এখন বলবে, তারপর আবার মনে হলো সকালেই বলা ভালো। মা হয়তো এখন ক্লান্ত, কিন্তু দেরি করলেও নিজেই স্থির থাকতে পারছে না। অবশেষে দোমনা করতে করতেই ড্রয়িং রুমে এলো। আম্মু সোফায় বসে নিউজ দেখছে, আব্বু ঘরে চলে গেছে। বিনিতা সোফার এক কোণে বসলো। আম্মু, একটা কথা ছিল। রাহানুমা বেগম টিভির ভলিউম কমিয়ে মেয়ের দিকে তাকালেন। হ্যাঁ, কি কথা? বিনিতা একটু গলা খাকারি দিয়ে ইতস্তত করে বলল, আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরের আয়োজন করেছে, 3 দিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। রাহানুমা বেগম ভ্রু কুঁচকালেন। কোথায়?
সেন্ট মার্টিন। রাহানুমা বেগম এবার পুরোপুরি গম্ভীর হলেন। 3 দিন? এত দূরে? বিনিতা আগে ভাগে এসব প্রশ্নের জন্য প্রস্তুত ছিল। হ্যাঁ, পুরো ব্যাচ যাবে, টিচাররাও থাকবেন। নিরাপত্তার দিক থেকেও কোনো সমস্যা নেই। রাহানুমা বেগম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি জানো আমরা তোমাকে এত দূর কখনোই একা ছাড়ি না। বিনিতা মায়ের হাত ধরে বলল, আম্মু, আমি তো একা যাচ্ছি না, পুরো ডিপার্টমেন্ট থাকবে। রূপন্তী, মিথিলাও আছে। আমাদের ভার্সিটির শেষ দিকের দিনগুলোতে সবার সাথে একসাথে একটা কিছু স্মৃতি তৈরি হবে। আমি রূপন্তীর সাথেই থাকবো, তোমাদের সবসময় আপডেট দেব। রাহানুমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তোমার আব্বুর সাথে কথা বলতে হবে, আমি নিজেও চিন্তায় থাকবো, জানো তো। তুমি আব্বুকে বুঝিয়ে বলবে কিন্তু। রাহানুমা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বললেন না, শুধু বললেন, দেখি কথা বলি। বিনিতা বুঝলো বিষয়টা এখানেই শেষ না। ধৈর্য ধরে এখন অপেক্ষার প্রহর গোনার পালা। আদৌ যেতে পারবে কিনা সেটা এখন সময়ই বলে দিবে। ট্যুরের আগের রাত, পুরো ক্যাম্পাস জুড়ে চাপা উন্মাদনা। মেয়েদের হলে একরকম প্রস্তুতির ধুম, ছেলেদের হলে অন্যরকম পরিকল্পনার ফিসফাস চলছে। রূপন্তী আর মিথিলা মেঝেতে বসে ব্যাগ গোছাচ্ছে, আর বিনিতা বিছানায় আধশোয়া হয়ে শেষ মুহূর্তে চেক লিস্ট মিলাচ্ছে। অবশেষে দুজনেরই অনুমতি মিলেছে ট্যুরে যাবার। আমি কি বেশি কিছু নিচ্ছি? বিনিতা ব্যাগের চেইন খুলে আবার দেখতে লাগলো। বেশি না, অর্ধেক ওয়ার্ড্রোব নিয়ে যাচ্ছিস। মিথিলা বলল। রূপন্তী ওর ব্যাগের ভেতর এক ঝলক তাকিয়ে বলল, আরে এত জামা নিচ্ছিস কেন? আমরা কি 3 দিনের জন্য যাচ্ছি নাকি 3 মাসের জন্য? বিনিতা গম্ভীর মুখে বলল। কি বলিস? ছবি তোলার সময় বারবার একই ড্রেস পরবো? মিথিলা হাসতে হাসতে বলল, তার মানে তুই সকালে একরকম ড্রেস, দুপুরে আরেকটা, সন্ধ্যায় অন্য কিছু পরবি? বিনিতা চোখ ঘুরিয়ে বলল। বাহ, খুব ভালো আইডিয়া। মিথিলা আর রূপন্তী মুখ চাওয়াচাই করে হেসে ফেললো, আর বিনিতা ভ্রু কুঁচকে ওদের দিকে তাকালো। হাসছিস কেন? সত্যি বলছি। রূপন্তী কাঁধ ঝাঁকিয়ে বলল, হুম, খুব ভালো আইডিয়া। সাথে অর্ণব ভাইকে নিলে একেবারে প্রি ওয়েডিং এর ফটোশুট হয়ে যেত। মিথিলা মাথা নেড়ে বলল, আসলেই তো, এক ঢিলে 2 পাখি মারা হয়ে যেত। বিনিতা চোখ গরম করে ওদের দিকে তাকালো, কি শুরু করলি তোরা? বলেই বালিশ ছুঁড়ে মারলো ওদের দিকে। বালিশ গিয়ে লাগলো মিথিলার মাথায়। মিথিলা আর রূপন্তী হো হো করে হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়লো। ঘড়িতে প্রায় 12টা বাজে। রূপন্তী হাততালি দিয়ে বলল, আচ্ছা, এখন তো ঘুমানো দরকার। সকাল 7টার মধ্যে বাস ছাড়বে, 6টার মধ্যে ডিপার্টমেন্টের সামনে থাকতে হবে। দেরি হলে কিন্তু বাস রেখেই চলে যাবে। 7টা? বিনিতা হতাশ হয়ে বলল। আমার জন্য সকাল 7টা মানে রাত 3টা। রূপন্তী কাঁধ ঝাঁকালো। তাহলে রেডি হয়ে ঘুমো, সকালে উঠেই দৌড় লাগাবি। তিনজনই আবার হেসে উঠল। আজকে ওরা তিনজন একসাথে ঘুমাবে। মিথিলা এক ঝটকায় বিছানায় উঠে বসলো। সবাই মোবাইল সাইলেন্ট রাখো, নয়তো রাতের বেলা কি যেন আবার কল দিয়ে গুড নাইট জানাতে গিয়ে ঘুম ভাঙিয়ে দেবে। রূপন্তী বিনিতার দিকে তাকিয়ে চোখ টিপলো। বিনিতা কেশে উঠে তাড়াতাড়ি কাঁথার নিচে মুখ গুজলো। আমাকে ঘুমোতে দে। মিথিলা আর রূপন্তী মুখ চেপে হাসলো। ট্যুরের উত্তেজনা, প্রস্তুতি আর একসাথে থাকার আনন্দে ওরা ধীরে ধীরে পাড়ি দিল ঘুমের রাজ্যে। অর্ণব ব্যাগ গোছাতে বসেছে, কিন্তু সাফিন একটা জিনিসও গোছাচ্ছে না। বিছানায় গা এলিয়ে ফোন ঘাটছে। তোর কিছু লাগবে না? অর্ণব বিরক্ত হয়ে বলল, একটা ব্যাগ আর একটা মন ভালো করা পরিবেশ, এই তো। সাফিন হাসলো। দেখ, কাল যদি গিয়ে দেখিস তোর ব্রাশ, তোয়ালে, স্যান্ডেল, এমনকি প্যান্ট শার্টও ভুলে গেছিস, তখন আমাকে দোষ দিতে পারবি না বলে দিচ্ছে। সাফিন হাসলো। আমি প্ল্যান করেই মিনিমালিস্ট লাইফস্টাইল বেছে নিয়েছি। অর্ণব ব্যাগের চেন লাগিয়ে বলল, এই যে মিনিমালিস্ট, টিকিট চেক করেছিস তো? হুম।
কাফিন ফোনের টিকিট বুকিং চেক করলো। সব ওকে, কাল সকালেই রওনা দেব। অর্ণব তখনও দ্বিধায়। সত্যি কি আমরা এইভাবে ওদের জানিয়ে না গিয়ে ঠিক করছে? কাফিন কাজ ঝাঁকালো। শোন, ওরা ট্যুর নিয়ে এত ব্যস্ত যে আমাদের খেয়ালই করবে না। যখন হুট করে সামনে হাজির হব তখন কেমন সারপ্রাইজ হবে ভাবতেই মজা লাগছে। অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। দেখা যাক, ব্যাগ গোছানো শেষ, এখন একটু ঘুমাতে হবে। কাফিন তখনও ফোন ঘাটছে, মুচকি হাসলো। অবশ্যই, ঘুমাও, স্বপ্নে দেখো সামনে 3 দিনের আড্ডা ভেঞ্চার। অর্ণব নিঃশ্বাস ফেলল, ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু একটা অদ্ভুত উত্তেজনা মনের মধ্যে খচখচ করতেই থাকলো। বিনিতার ঘুম ভাঙলো ফোনের অ্যালার্মে। চোখ খুলতেই মনে হলো মাত্র 5 মিনিট আগেই তো ঘুমিয়েছে। রূপন্তী কানে বালিশ চাপা দিল। উফ, আর 5 মিনিট। মিথিলা এক ঝটকায় উঠে বসে এলোমেলো চুল হাত দিয়ে ঠিক করতে করতে বলল, আর দেরি করলে বাস আমাদের ফেলেই চলে যাবে। বিনিতা আর রূপন্তী তখনও গড়াগড়ি খাচ্ছে বিছানায়। মিথিলার কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো। এত সকালে ট্যুরের বাস ছাড়তে হবে কেন? হ্যাঁ, বিনিতার বিরক্ত কণ্ঠস্বর। রূপন্তী হেসে বলল, এই দুঃখের কথা বাসে গিয়ে বলিস, এখন তাড়াতাড়ি রেডি হ। তারপর তিনজনই ঘুমকাতুরে মুখে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লো ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। ডিপার্টমেন্টের সামনে পৌঁছাতেই দেখা গেল সবাই এসে হাজির এই সাত সকালে। সবার ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, কেউ ঘুম জড়ানো চোখে চা খাচ্ছে, কেউ ছবি তুলছে। রূপন্তী হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সবাই কি অনেক আগে চলে এসেছে? আমাদেরই এত দেরি হলো। মিথিলা হাই তুলে বলল। আমরা ঠিক সময়েই এসেছি, দেরি হয়নি। বিনিতা চারদিকে তাকিয়ে দেখলো ট্যুরের আসল মজা তো এখনো শুরুই হয়নি। একটু দূরে তাকাতেই দেখা গেল তুহিন আর রাহাত বাসের কাছে দাঁড়িয়ে হাত নাড়ছে ওদের দিকে। ওরা তিনজনই এগিয়ে গেল সেদিকে। বন্দি জীবন থেকে মুক্তি। তুহিন ওর ব্যাগে চেন লাগাতে লাগাতে বলল। রূপন্তী পাশ থেকে হাসলো। তোর জীবনে এত দুঃখ কেন? কোথায় যাচ্ছিস? হিমালয় জয় করতে? হিমালয় না, কিন্তু সেন্ট মার্টিনও কম কিছু না। তুহিন গর্বিত মুখে বলল। 3 দিনের জন্য হলেও তো হলের 4 দেওয়াল থেকে বের হব। বাসে উঠেই সবাই যার যার পছন্দ মতো সিট দখল করতে ব্যস্ত হয়ে পড়লো। মিথিলা আর রূপন্তী জানালার পাশের একটা জায়গা ঠিক করে ফেললো। পেছনের সিটে রাহাত, তুহিন আর বিনিতা সামনের দিকে বসতে গিয়ে দেখলো ওর পাশের সিট ফাঁকা। মিথিলা পেছন থেকে বলল, কি ব্যাপার, কেউ কি পাশের সিটটা বুক দিয়ে রেখেছে? বিনিতা চোখ ছোট করে তাকালো। তোর মাথার মধ্যে এত আজে বাজে চিন্তা আসে কি করে? রূপন্তী হেসে বলল, আরে থাক, বিনিতা শান্তিতে বসুক। পেছন থেকে রাহাত উচ্ছ্বসিত গলায় বলল, এই টিপে কেউ চুপচাপ বসে থাকলে কিন্তু জরিমানা। হোক, আর সে জরিমানার টাকা দিয়ে আমরা স্টেপে নাস্তা খাবো। তুহিন যোগ দিল মজা করে। সবাই হেসে উঠলো। বাসের ইঞ্জিন গর্জন দিয়ে স্টার্ট নিতেই উচ্ছ্বাসে ফেটে পড়লো সবাই। কেউ জানালার পাশে বসে বাতাস গায়ে মারছে, কেউ মোবাইল বের করে সেলফি তুলতে ব্যস্ত। পেছনের দিকে সিটগুলোতে রাহাত, তুহিন আর ছেলেদের গ্রুপের কয়েকজন ইতিমধ্যেই চিপসের প্যাকেট খুলে ফেলেছে। কেউ কেউ গান গাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো, কেউ আবার মোবাইল বের করে স্পিকারে গান বাজানোর তদবির করছে। বিনিতা জানালার দিয়ে বাইরে তাকিয়ে আছে। রাস্তার পাশে গাছপালা, বিলবোর্ড, পরিচিত ল্যাম্পপোস্ট গুলো একে একে পেছনে চলে যাচ্ছে। পেছন থেকে রূপন্তী ওর কাঁধে ধাক্কা দিল। কি রে, এত আনমনা কেন? পাশের সিটটা ফাঁকা দেখে মন খারাপ? বিনিতা চোখ ঘুরিয়ে বলল, একদম চুপ, শান্তিতে বসার সুযোগ পেলে সেটা উপভোগ করতে হয়। রূপন্তী হেসে দিল। ওহ, দার্শনিক মুড অন হয়ে গেছে দেখি। রূপন্তীর পাশ থেকে মিথিলা বলে উঠলো, আচ্ছা, গ্রুপ ট্যুরে কি গ্রুপ ফি হবে না? মুহূর্তেই সবাই রাজি হয়ে গেল। মিথিলা মোবাইল উঁচিয়ে ধরলো। সবাই একসঙ্গে হাসো। ক্লিক। এক ফ্রেমে বন্দি হলো ওদের ট্যুরের প্রথম মুহূর্ত। ক্যামেরার ক্লিকের সঙ্গে সঙ্গে বাসে ধীরে ধীরে গতি বাড়ালো। ক্যাম্পাসে চেনা রাস্তা পেছনে ফেলে এক ঝাঁক উচ্ছ্বসিত তরুণ তরুণী রওনা দিল এক নতুন অভিযানের দিকে।
ঢাকার অন্য প্রান্তে সাফিন আর অর্ণবও তখন নিজেদের যাত্রার প্রস্তুতি নিচ্ছে। অর্ণব ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওদের এতক্ষণ রওনা দিয়ে দেওয়ার কথা, আমাদের বাস কখন? আধ ঘন্টা পর। তাহলে ওরা পৌঁছার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো সবকিছু গোছানো শেষ? যেভাবে ব্যাগ গুছিয়েছিস, দরকারি কিছু ফেলে যাচ্ছিস না তো? রূপুসকে জিজ্ঞেস করলো অর্ণব। সাফিন হাসতে হাসতে বলল, ফেলে গেলে কেন, নেওয়া যাবে, নো চাপ। তুই প্ল্যানিংয়ে ফোকাস কর। তারপর ব্যাগপত্র নিয়ে দুজন রওনা হলো বাস স্ট্যান্ডের দিকে। প্ল্যান কতটা সাকসেসফুল হবে সেটা সময় বলবে। বিনিতারা রিসোর্টে এসে পৌঁছেছে একটু আগেই। লম্বা জার্নি, ক্লান্তি থাকলেও জায়গাটা দেখেই সবার ক্লান্তি কেটে গেল। কাঠের তৈরি দোতলা রিসোর্ট, সামনে নারকেল গাছের সারি, আর দূর থেকে ভেসে আসা ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে একদম ছবির মতো জায়গা। ছেলেদের রুম বরাদ্দ হয়েছে নিচতলায়, আর মেয়েরা দোতলায়। বিনিতা, রূপন্তী, মিথিলা তিনজনই ব্যাগ নিয়ে দোতলায় উঠে গেল ওদের জন্য বরাদ্দকৃত রুমে। রুমে ঢুকতেই বিনিতা দেখলো ঘরের এক প্রান্তে বিশাল জানালা। এখান থেকে সমুদ্র দেখা যায়। জানালার পাশে দাঁড়িয়ে একটা গভীর নিঃশ্বাস নিল ও। শীতল বাতাসে নোনা ধরা গন্ধ। সমুদ্রের নীল জলরাশির উপর সূর্যের আলো পড়ে চিকচিক করছে। ঢেউগুলো ছুটে আসছে তীরে, আবার ফিরে যাচ্ছে অসীম নীলের গভীরে। দূরে কিছু গামচিল বাতাসে ডানা মেলে উঠছে, মাঝে মাঝে পানির উপর ঝাঁপিয়ে পড়ছে। ঢেউয়ের তালে তাল মিলিয়ে নারকেল গাছের পাতাগুলো দুলছে, আর বাতাসের শোষ শব্দের সঙ্গে মিশেছে সমুদ্রের অবিরাম গর্জন। বিনিতা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। চারপাশে প্রকৃতি এতটাই প্রশান্ত, যেন সময় কিছুক্ষণের জন্য থমকে গেছে ওর কাছে। এই রে, আবার দার্শনিক মোড়ন। রূপন্তী ব্যাগ বিছানায় ছুঁড়ে ফেলে বলল। মিথিলা জানালার কাছে বিনিতার পাশে এসে দাঁড়িয়ে বলল, জায়গাটা এত সুন্দর, চুপচাপ থেকে উপভোগ করাটাই স্বাভাবিক। বিনিতা মৃদু হাসলো। মনে হচ্ছে শহরের সব কোলাহল অনেক দূরে ফেলে এসেছি। রূপন্তী বিছানায় বসে পা ঝুলিয়ে বলল, কিন্তু সেটা বেশিক্ষণ থাকবে না। কয়েক মিনিটের মধ্যেই তুহিন, রাহাত, ওদের পুরো গ্যাং এসে দরজায় ধাক্কা দেবে। এইসব এক্সপ্লোর করতে যাই। ঠিক বলেছিস। মিথিলা হাসলো। তার আগে ফ্রেশ হয়ে নি, চল। অর্ণবদের কটেজ বিনিতাদের কটেজ থেকে 5 মিনিটের দূরত্ব। কটেজের গেট দিয়ে ঢুকতেই সাফিন ব্যাগ কাঁধে তুলে নিল। জায়গাটা একদম পারফেক্ট, দেখেই মনে হচ্ছে মজা হবে। অর্ণব চারপাশটা দেখে নিল একবার, গম্ভীর গলায় বলল, দেখা যাক কি হয়। রিসেপশনে চেক ইন করে ওরা নিজেদের রুমে উঠে গেল। ব্যাগপত্র রুমের এক পাশে রেখে ডিভানে বসতে বসতে অর্ণব জিজ্ঞেস করলো, এখন আমরা ওদের সারপ্রাইজ দেবো কখন? সাফিন বিছানায় বসে পায়ে জুতো খুলতে খুলতে বলল, এত তাড়া কিসের, আগে দেখি ওরা এখন কোথায়, তারপর প্ল্যান ধীরে আগানো যাবে। অর্ণব জানালা দিয়ে বাইরে তাকালো। বেশি দেরি করা যাবে না। সাফিন মুচকি হেসে বলল, তাহলে রেডি থাক ফর দি আল্টিমেট অ্যাকশন। ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে যাওয়ায় বিনিতারা আজ আর বের হবে না। কটেজের সামনে খোলা জায়গায় সবাই যার যার মতো বসে গল্প করছে। হঠাৎ করে তুহিন বলে উঠল, একটা গানের আসর হলে কেমন হয়? পাশ থেকে কয়েকজন বলল। পুরো জমে যাবে। রাহাত গিটারটা হাতে তুলে নিল, একটু টুনিং করে বলল। কি শোনাবো বন্ধুরা? রূপন্তী হাসতে হাসতে বলল, শুরু কর, যা খুশি। রাতের নিস্তব্ধতাকে খান খান করে সমুদ্রের একটানা গর্জন শোনা যাচ্ছে। ঢেউর তালে ছন্দে মিলিয়ে বাতাসে ভাসছে নোনা ধরা গন্ধ। আকাশে চাঁদ উঠে গেছে, আশেপাশে ছোট ছোট তারা ছড়িয়ে ছিটিয়ে। গিটার বাজতে শুরু করলে পরিচিত এক মেলোডি ছড়িয়ে পড়ল শীতল বাতাসে। কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা। না না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা। সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। আমি একা বসে থাকি, প্রেমিকের অপেক্ষা ধরে হয়। বাতাসে প্রবাদ আছে, আর আকাশে আদিম ধ্রুবতারা। বাতাসে প্রবাদ আর আকাশের আদিম ধ্রুবতারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। বাসতে বাসতে ভালো তোমারই দু হাতে গেছি মরে। বাসতে বাসতে ভালো তোমারই দু হাতে গেছি মরে। আবার এসেছি ফিরে,
নেভা নেভা ছায়া পথ ধরে। খুঁজেছি তোমার মুখ, সমস্ত কথা খুলে। রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে। না না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে, বারবার মরে যায় যারা। গানের শেষ সুরে সবাই কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল। সমুদ্রের ঢেউয়ের গর্জন, বাতাসের মৃদু শোষো শব্দ আর গানের সুর সব মিলিয়ে একাকার। বেনি চোখে একরকম আচ্ছন্ন ভাব ফুটে উঠেছে। গানের প্রতিটি কথা যেন ওর মনকে ছুঁয়ে যাচ্ছিল, জীবনের গভীর সত্যতার মতো। সমুদ্রের বিশালতা, আকাশের নিস্তব্ধতা যেন একে অপরের অনুভূতিকে ধারণ করে রেখেছে, এক অবিরাম অপেক্ষার মতো। রূপন্তী, মিথিলা, তুহিন সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মিথিলা মৃদু গলায় বলল, কি গাইলি রাহাত, পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেল। রাহাত গিটারটা রেখে হাসতে হাসতে বলল, যতটা সম্ভব সুর দিতে চেয়েছি, কিন্তু মনে হয় পুরো পরিবেশটাই ছিল একটা সুর। রূপন্তী একটু চুপচাপ হয়ে রইল। সাফিনের কথা মনে পড়ছে। রূপন্তী কয়েক মুহূর্ত পর গলা ঠিক করে বলল, কিছুক্ষণের জন্য মনে হলো এক অন্য জগতে চলে গিয়েছিলাম। বিনিতা ধীরে মাথা নেড়ে বলল, এমন কখনো অনুভব করিনি, কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে। রাহাত এক মুহূর্ত চুপ করে থেকে বলল, এই জায়গাটা আসলে অদ্ভুত, এত নিরিবিলি, এত শান্ত যে মাঝে মাঝে ভয় লাগে হতে পারে। মিথিলা গা ঝাড়া দিয়ে বলল, ভয় পাওয়ার কথা বললেই ভয় লাগবে?